শিখলাম। আচ্ছা, আজকে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে জেএস অ্যারে, তো লাস্ট ক্লাসে আমরা যখন ওই যে ডেটা টাইপ শিখলাম তখন বলছিলাম যে ডেটা টাইপের মধ্যে কি ছিল, স্ট্রিং ছিল, নাম্বার ছিল, বুলিয়ান ভ্যালু ছিল, অ্যারে ছিল, অবজেক্ট ছিল, নাল ছিল, আরেকটা কি ছিল, আনডিফাইন্ড ছিল। এটা হচ্ছে ডাটা টাইপের মধ্যে ছিল, যেমন ভেরিয়েবলে কিছু ডাটা রাখতেছি। এরপরে শিখলাম অপারেটর, যেমন হচ্ছে দুইটা ভেরিয়েবল যখন যোগ বিয়োগ করতে হয়, অপারেটরের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর ছিল না, স্ট্রিং অপারেটর বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর বলতেছিলাম। ওকে, এরপরে শিখলাম হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়। ইফ 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 এর ব্লকের ভিতরে কন্ডিশন ট্রু হলে আউটপুট আসে, না হলে আসে না। আবার ইফ এলস অল্টারনেটিভ আসে। আর একটা ছিল ইফ এলস ইফ আবার হচ্ছে ইফ মাল্টিপল। এরপর আর একটা অল্টারনেটিভ ছিল সুইচ কেস, স্পেসিফিক একটা ভ্যালু পাস করে কিনা। তারপর আমরা শিখছিলাম হচ্ছে লুপস, বিভিন্ন ধরনের লুপস। লুপস মানে হচ্ছে একটা ব্লক কন্ডিশনের উপর বেস করে ব্লক অফ কোড কন্টিনিউয়াসলি রান করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশন মিট না করতেছে বা ওই রেঞ্জে। সেক্ষেত্রে আমরা শিখছিলাম হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর ইন লুপ, আরেকটা ছিল ফর অফ লুপ। ওকে, এই পর্যন্ত গত ক্লাসে শিখছিলাম। এরপর যেহেতু ডেটা টাইপের মধ্যে আমরা স্ট্রিং এর কথা বলছিলাম, স্ট্রিং এর অনেক মেথড আছে। স্ট্রিং যেহেতু আমরা নরমালি যখন একটা স্ট্রিং নেই, আচ্ছা এখানে ধরেন আমরা এই যে ভেরিয়েবল নিলাম, আমি যেহেতু আলোচনা করতেছি প্রত্যেকটা রিক্যাপ করি প্রতি ক্লাসে আমি, যাতে আপনাদের রিমাইন্ড থাকে আর কি। তো বলছিলাম যে স্ট্রিং স্ট্রিং হওয়ার, যেমন এখানে আমরা লেট ইউজার নেম অথবা হচ্ছে এই যে ভেরিয়েবলটা নিলাম, আমরা ভেরিয়েবল তো ডেট কনস্ট্যান্ট বুঝি, মিস্টার কামার। এখন এই যে এই স্ট্রিং, এখন এই স্ট্রিং নিয়ে কাজ করতে, এই স্ট্রিং এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে, এখান থেকে আমি কোনো একটা ক্যারেক্টার নিতে চাচ্ছি অথবা বাদ দিতে চাচ্ছি, এইগুলো কাজ করতে হলে স্ট্রিং এর অনেক মেথড একটু আগে দেখলাম আমরা, হ্যাঁ। অথবা এটাকে আপার কেজে করা, এটা লোয়ার কেজে কনভার্ট করা আছে না, এই মেথডগুলো তখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে হবে। সেম একই ভাবে যখন আপনি নাম্বার নিয়ে কাজ করবেন, সেই নাম্বারটা আমার এখানে ধরেন এখানে হচ্ছে প্রোডাক্ট প্রাইস, লেট প্রাইস ইজ ইকুয়াল টু প্রাইস সমান প্রোডাক্টের প্রাইস আছে 3.99, কথার কথা। এখন এটাকে আমি যদি রাউন্ড ফিগারে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের ওই যে একটু আগে যেটা দেখলাম সেল অথবা ফ্লোর ফাংশন, ম্যাথের যে ফাংশনগুলো সেগুলো আমাদের জানতে হবে, বুঝাইতে পারলাম? মানে ওই মেথডগুলো আপনাকে শিখে নিতে হবে, আস্তে আস্তে দেখে নিতে হবে প্রত্যেকটা ধরে ধরে। আচ্ছা, তো আজকে যেটা শিখতেছিলাম সেম একই ভাবে অ্যারে। অ্যারে মানে হচ্ছে গত ক্লাসে বলছিলাম যে অ্যারে আসলে এখানে সহজ করে যদি অ্যারের এক্সাম্পলও দেখেন, যে অ্যারে আর কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স মানে বলতেছে জটিল ভেরিয়েবল, নাকি আমি সহজ করতে কমপ্লেক্স মানে কি জটিল বুঝি নাকি? তো অ্যারে আর কমপ্লেক্স ভেরিয়েবল দ্যাট অ্যালাউ আস টু স্টোর মোর দেন ওয়ান ভ্যালু অর গ্রুপ অফ ভ্যালুস আন্ডার এ সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে কি বোঝাচ্ছে, অ্যারেকে বলতেছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল। এর কাহিনী কি হচ্ছে যে একটা অ্যারের ভিতর কি থাকে, এট এ টাইমে ওয়ান অর মোর, একের থেকে অধিক আইটেম রাখতে পারি, কিন্তু ভেরিয়েবল আমার একটাই। তো নরমালি এটা গত ক্লাসেও বলছিলাম যে আমরা যখন এভাবে ডাটা রাখি, ধরেন তার কথা এখানে একটু আগে বললাম যে কান্ট্রি নামে আমরা যদি একটা অ্যারে তৈরি করি বা কালার্স নামে অ্যারে তৈরি করি, তো নরমালি আপনি ভেরিয়েবল নিয়ে কাজ করলে কি একটা একটা করে রাখতে পারবেন, কালার 1 কালার 2 এভাবে। বাট অ্যারেতে কালার্স বললাম, অ্যারে ডিক্লারেশন জাভাস্ক্রিপ্টে লিখতে হয় নিউ অ্যারে, এ ডাবল আর এ, এটা একটা ওয়ে আছে। তাহলে এই যে রেড গ্রিন ব্লু, এখানে যদি 500 কালার নামও থাকে, ভেরিয়েবল কিন্তু আমার একটা। এবং শুধু এখানে কালার না, এটার ভিতর চাইলে আমি এই প্রত্যেকটাকে, এটা কিন্তু স্ট্রিং না, এটা তো স্ট্রিং, বুঝতে পারতেছি। তাহলে এখানে আমার নাম্বারও তো থাকতে হবে যদি রাখি আর কি। মানে কমপ্লেক্স হওয়ার কারণে এটাকে আসলে মিশ্র ডাটা রাখা যায়। আমি নাম্বার রাখতে পারি, আমি স্ট্রিং রাখতে পারি, বুলিয়ান রাখতে পারি, যা ইচ্ছা তাই রাখতে পারি। মানে জাস্ট একটা কন্টেনার, আমাদের বাসায় যেরকম অর্গানাইজ করার জন্য বিভিন্ন ধরনের আমরা ফুড কন্টেনার ইউজ করি, যে একবারে সবকিছুর মধ্যে রেখে দিলাম। পেন হোল্ডার ইউজ করি না, যে আমাদের পেন বক্সের মধ্যে সব পেন এক জায়গায় গুছিয়ে রাখছি, তাই না? এর এরকম একটা কন্টেনার যার মধ্যে সবকিছু রাখা যায়। এখন এখান থেকে যখন ডাটা নিয়ে কাজ করতে, যেহেতু আমাদের মধ্যে অনেক কিছু আছে, এখন এটাকে শর্টিং করা, এটাকে কে আগে আছে কে পরে আছে, মাঝখানটা কোনটা নিয়ে আসবো কিনা, অথবা সমস্ত ডাটা আমাকে দেখাইতে হবে, এটা করতে গেলে আমাকে তাহলে যে লুপের ব্যবহার করতে হবে একটু পরে। তাহলে সেই জিনিসটা এখানে আলোচনা করছে। অ্যারে হচ্ছে কমপ্লেক্স, এটা আমাদের অনেক ডাটা থাকে, বাট মেমোরিতে কিন্তু জায়গা নিচ্ছে একটাই। আমার সিস্টেম মেমোরি মানে একটা ভেরিয়েবলই চিনতেছে, কারণ ডাটা তো আছে এখানে অনেক। আর যদি এভাবে না নিতাম তাহলে কি করতেন আপনি, নরমালি লিখতেন হচ্ছে লেট কালার 1, এভাবে লিখতেন নাকি, রেড তারপরে কালার, এইভাবে চারটা ভেরিয়েবল নিলাম। এভাবে যদি এখন 5টা নিচ্ছি, এখন যদি 20টা কালার হয় তাহলে 20টা ভেরিয়েবল হয়ে যাবে না? এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করতে পারি, সিমিলার ক্যাটাগরি ডাটা রেখে আমরা বললাম না তুমি এভাবে না করে কি করবা, এভাবে করবা। তাহলে এটা বেস্ট সলিউশন না? তাহলে ভেরিয়েবল কয়টা আমার এখন, একটা। এখন সমস্যাটা হচ্ছে তাহলে এই ডাটাগুলো তো আমাকে দেখাইতে হবে বা রিড করতে হবে, যে কোনো কাজে তো লাগাইতে হবে। তাহলে এই ডাটাটাকে আমি কিভাবে প্রিন্ট করবো? তাহলে আমরা এভাবে না করে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন এটাকে আমি ইচ্ছা করলে
যদি সিঙ্গেল ডাটা প্রিন্ট করতে চাই কি লিখতে হবে, কালার 0। এই 0 দিলে মানে এই যে 0, প্রত্যেকটা ইন্ডেক্সিং নাম্বার শুরু হয় কি 0 দিয়ে। তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে শিখবো আপাতত কি অ্যারে মানে থার্ড ব্র্যাকেট, আর একটা বলছিলাম নিউ অ্যারে, তো আপাতত থার্ড ব্র্যাকেট দিয়ে শিখে। তাহলে এটা দিলে আমি এখন এটাকে যদি রান করি আমাদের সার্ভারে, তাহলে এখানে রেড কালারটা প্রিন্ট হবে। এই যে আসছে, মজাটা আসছে। বাট আমি চাচ্ছি সমস্ত ডাটা একবার প্রিন্ট হয়ে যায়, তাহলে কি করতে হবে, লুপ ঘুরাইতে হবে না। তাহলে গত ক্লাসে আমরা লুপ শিখছিলাম, মনে আছে, ফর লুপ, ফর ইন লুপ, হোয়াইল লুপ। তো আমরা অ্যারে জোনে ফর ইন লুপটাকে বেস্ট প্র্যাকটিস, মানে ডাইন সাইড টেনে বাম সাইডে রাখা শুধু। তাহলে কিভাবে লিখতে হয় এটা, ফর শিখেছিলাম এটা, ফর কোথায় থেকে ডাটা আসবে, মানে এখান থেকে কালার ইন কালার্স। তাহলে কালার্সটা কি আমার মেইন অ্যারে না, এইটা হচ্ছে আমার কি মেইন অ্যারে, এখান থেকে নিয়ে কার মধ্যে রাখবো, এটার মধ্যে রাখবো। এন্ড এটা এক্স যে কোনো নাম হতে পারে, আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা একটা ভেরিয়েবল। ওকে, তাহলে এখানে ডকুমেন্টাল রাইট দেন, তাহলে আমি ডকুমেন্টাল রাইট দেই, অথবা কনসোল ডট লগও দিতে পারি ইচ্ছা। আপনি যদি মনে করেন লগ ইউজ করবো, তাহলে এখানে কালার দেন, কালার ইকুয়াল টু কালার। তাহলে এই ফাইলটা যদি এখন আমি কনসোলে যেহেতু আমি দেখাইছি, তাহলে কি দেখাবো, আচ্ছা আসে রেড গ্রিন ব্লু সব চলে আসলো। তার মানে 1000 ডাটা থাকে 5000 থাকে, এই লুপ কি কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই থাকবে। এটা হচ্ছে ফর লুপের, এটা তো জানে না যে কয়টা আছে, লেন্থ আছে। বাট আমি যদি এটাকে ফর লুপে করতাম, ধর এটাকে, তাহলে একটা না, তাহলে এখানে যদি ফর লুপে করতাম, তাহলে দেখেন এখানে এইভাবে লিস্ট করতে হবে কনসোল ডট, আমি যদি এখানে লিখি সেটা হচ্ছে এই যে ফর লুপে করতে গেলে আপনাকে এই যে একটু কষ্ট করতে হবে। দেখেন ফর লুপে আমরা তো জানি ইনিশিয়ালাইজেশন কি জানি, কোথায় থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, আর হচ্ছে কি কন্ডিশন হচ্ছে কি কালার্স, এবং এই যে লেন্থ, তার মানে এটার ভিতরে কয়টা আছে এই লেন্থ প্রপার্টি কি করবে আমাকে টোটাল বলে দিবে। তার আলটিমেটলি এটা আমি যদি এটা এইভাবে লিখি, দেখেন কনসোল ডট লগ দিই, এখানে লগ, এটা কি দেব, কালার্স ডট লেন্থ, কথার কথা আমি দিলাম কালার্স ডট, যদি লেন্থ দেই এটা দিলে আলটিমেটলি আমার টোটাল কয়টা আইটেম আছে, এখানে 5টা আইটেম আছে, দেখছেন। তার মানে এই জায়গায় কত বলবে 5, বুঝা গেছে। তো আপনি ফর লুপেও করতে পারেন, এটা একটা ওয়ে। তাহলে এটা কমেন্ট আউট করে দিলাম, এর ভিতরে ডাটা রাখতেছি, তাহলে জাস্ট একটু এভাবে একই আউটপুট আসছে। আমি যেহেতু কনসোলে প্রিন্ট করছি, কনসোলে দেখবেন, কনসোল মানে কিন্তু আউটপুট, এর মনে রাখেন। আপনার আবার এই যে কনসোলে প্রিন্ট করবো না, আমরা এই যে এখানে দেখতেছি, খেয়াল রাখেন। আর ডকুমেন্টাল রাইট করলে তো বডিতে দেখায়। তো তাহলে এইটার থেকে কি এটা সহজ না, দেখেন তো উপর কাটার থেকে এটা সহজ না, ওটাতে লেন ধরতে হয়, আবার বলতে হয়, তারপরে ইনিশিয়ালাইজেশন লেন, তারপর ইনক্রিমেন্ট। আর এখানে কিছু কাহিনী আছে, এপার থেকে এটা শুধু এপার রেখে দিবেন, আর এখানে প্রিন্ট করে দিবেন। এই হচ্ছে অ্যারে প্রিন্ট করার। আমরা ডকুমেন্ট বডিতেই করি, ডকুমেন্ট ডট রাইট কালারস ইকুয়াল টু কালার, এটা অবশ্যই কোটেশন হবে। তাহলে এখন আসছে আন্ডারলাইন, সরি কালার, এই যে রেড গ্রিন ব্লু ইয়েলো সব চলে আসছে, দেখছেন। বিআর দিলাম কেন, একটা করে আসবে কি লাইন ব্রেক, না হলে তো পাশাপাশি চলে আসতো। এই যে প্লাস বিআর মানে কি ডকুমেন্টটা রাইট করবে, একটা করে কালার পাবে, লাইন ব্রেক দিবে, আবার কালার পাবে, লাইন ব্রেক দিবে। তাহলে অ্যারের বিষয়টা বুঝছি আমরা। এখন এই অ্যারের ভিতরে আরো অনেক কাজ আছে, অ্যারে নিয়ে কাজ করতে গেলে নিচের দিকে অ্যারের মেথড, অ্যারে সর্টিং, হ্যাঁ, আবার ইনডেক্স নাম্বার ম্যানুয়ালি বের করতে পারেন, ফুট ইনডেক্স থেকে এরা ফুটস নিয়ে কাজ করছে দেখাইছে। তারপরে লেন্থ বের করার জন্য অলরেডি আমরা কিন্তু লেন্থ শিখলাম, অ্যারে লেন্থ বের করার জন্য কোনটা ইউজ হয়, লেন্থ ফাংশন ইউজ হয়, লেন্থ মেথড ইউজ হয়। এরপরে একই ভাবে জানি ফর লুপ দা করতে পারে, যেটা অলরেডি আমি দেখেন, ফর লুপে করা যায়, আবার কি ফর ইন লুপে কি করা যায়, সহজ জিনিস, ফর অফ লুপেও করা যায়, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। এখন নতুন অ্যারে, এটার ভিতরে ধরেন আমার এখানে অলরেডি এখানে অ্যারে আছে হচ্ছে 5টা কালার, আমি নতুন কালারে অ্যাড করব, কোন একটা কালার বাদ দিব। এখন অ্যাড করতে গেলে আবার ঝামেলা আছে, আপনি কি সামনে অ্যাড করবেন না শেষে অ্যাড করবেন, কারণ প্রত্যেকে তো পজিশন একটা নিয়ে আছে। মানে আপনি যেখানে বসে আছেন এখন আরেকজনে বসাবেন, আপনাকে সরাইতে বসাবো না আপনাকে লাস্টে বসাবো। তাহলে আমার এখানে যে 5টা আইটেম আছে, আমি এখানে অ্যাড করবো না শেষে অ্যাড হবে, আবার এখান থেকে বাদ দিতে গেলে এখান থেকে বাদ দিব না শেষে বাদ দিব। তার মানে 4টা জিনিস লগ চিন্তা করতে হচ্ছে। এই 4টা কাজ করার জন্য এই অ্যারেতে 4টা মেথড আছে, একটা হচ্ছে আনশিফট, একটা শিফট, পুশ, পপ। পুশ করলে কি হয়, পুশ মানে কি পিছন থেকে ধাক্কা দেয় নাকি, সহজ কথায় বলি যে পুশ পপ আমাদের ওই যে এত দেওয়া থাকে গ্লাসের, দেখি না, পুশ করো, আবার কি পপ করো। তো পুশ মানে ভিতরে দেওয়া, আর পপ মানে কি বের করে আনা শেষের থেকে। আর আনশিফট আর শিফট হচ্ছে, আনশিফট হচ্ছে প্রথমে অ্যাড করা, আর শিফট হচ্ছে প্রথম থেকে বাদ দেওয়া। তো এইটার জন্য এরকম 4টা মেথড আছে। নিচের দিকে যদি আসি দেখেন, এই যে বলতেছে এখান থেকে অ্যারে লেন্থ দেখলেন, রিমুভিং অ্যারে এলিমেন্ট, এখন বাদ দিবেন, বাদ দিতে গেলে কি করতে হবে, আমি যদি শেষের থেকে বাদ দিতে চাই তাহলে এখানে আমাকে কি করতে হবে, কালার্স ডট কি পপ,
এবং এটাকে যদি আমি লাস্টে দেখতে চাই, দেখবেন যে লাস্টেরটা হচ্ছে আবার যে লাস্ট দিয়েও দেখা যায়, লাস্ট দিয়ে যদি দেন তখন দেখবেন যে ব্লু আসবে। আবার হচ্ছে যদি প্রথমে বাদ দিতে চান তাহলে আনশিফট। তো এখানে সব মেথড কোনো দেওয়া নাই, হ্যাঁ, অ্যারে মেথডের নিচের দিকে আসলে আরো কিছু জিনিস পাবো এখান থেকে। এখানে যেমন অ্যারে স্পাইস করা যায়, এটার ভিতরে আরো অনেক কাজ করা যায়। হ্যাঁ, তারপর দুটো অ্যারে জয়েন করা, আর তারপরে হচ্ছে নিচের দিকে যদি পরের চ্যাপ্টারে আসি, মার্জিং টু এন্ড মোর অ্যারে, দুইটা অ্যারেকে এক জায়গায় করা। হ্যাঁ, যেমন এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, দুইটাকে কি করতে এক জায়গায়, তার সেক্ষেত্রে কনকেট করা, কনকেট করলে দুইটা অ্যারে কি মার্জ হয়ে গেল, সেটা এরকম আরো মেথড আছে যে তিনটে অ্যারে মিলে কি হয়ে যায়, একটা অ্যারে হয়ে যাবে। তারপর সার্চিং এন্ড থ্রো, অ্যারের ভিতরে কি খুঁজে বের করা, যেমন ইন্ডেক্স হবে, একটু আগে দেখলাম যে অ্যারের ভিতরে এটা কোন জায়গায় আছে, ইন্ডেক্স নাম্বার রিটার্ন করে। এরকম অনেক এক্সাম্পল, এই এক্সাম্পল করে বাসা একটু করে দেখতে হবে। আমি এত ডিপে যাচ্ছি না, আপনারা এখানে দেখবেন অ্যারে নিয়ে কাজ করতে গেলে এই প্রত্যেকটা জিনিস অ্যারে শর্টিং এ, যে এখানে যদি আসি অ্যারে শর্ট, যেমন এখানে এই যে নাম্বার লেখাগুলো আছে, আমি যদি এটাকে একটু সিরিয়ালি পিন করে দেখতে চাই তাহলে কি করতে হবে, একটু শর্টিং মানে কি সাজানো, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। তো আমার এখানে যে নাম্বারগুলো আছে কালার্স, তো কালার্স এর এই জায়গাটাতে আমি শর্ট করি নাই, আমি যদি এখানে এখানে যদি শর্ট লিখি এসও আরটি, হ্যাঁ, এবং এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ফাংশন, তো তাহলে এখানে রেট, তাহলে আমাদের এবিসিডি অনুসারে আসবে। আমি যদি আউটপুটটাই দেখতে চাই, দেখেন বি উপরে চলে গেছে না, মানে এবিসিডি অনুসারে আসবে, শর্টের সাথে এবিসিডি অনুসারে। এটা যদি না থাকতো তাহলে কি আসতো, ওই সামনে রেড আছে, রেডটাই আগে আসতো, দেখেন রেড কি আগে আসছে। আর আমি যেখানে এখানে শর্ট বলে দিছি, এখন কি আসছে, ডাটাটা শর্টিং হয়ে তারপরে কি আমার অ্যারের ভিতরে লুপে করছে। এরকম অনেক মেথড, শর্টিং এর জন্য মেথড আছে, তারপরে হচ্ছে রিভার্স মানে উল্টায় দেওয়ার জন্য ডিসেন্ডিং অর্ডার, শর্টিং নিউমেরিক অ্যারে, যেমন এখানে এলোমেলো নাম্বার আছে, এটাকে সুন্দর করে সাজাতে হবে, শর্ট মেথড। এই ফাংশনগুলো একটু জানতে হবে। তারপর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু করতে হবে, যেমন এটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত। একটা অ্যারের ভিতর থেকে বলা হলো যে এখানে 10 জনের রোল নাম্বার আছে বা রেজাল্ট আছে, 10 জনের স্টুডেন্টের রেজাল্ট শিট আছে, এখান থেকে সর্বোচ্চ মার্ক কে পাইছে সেই নাম্বারটা বের করো, অথবা সর্বনিম্ন মার্ক কে পাইছে সেখান থেকে বের করো। তাহলে ধরেন এখানে 10 জনের মার্ক আছে, তাহলে এই যে এই জায়গাতে আচ্ছা, এখান থেকে সবচেয়ে ছোট কি বলেন তো, হ্যাঁ -7 না, 2 তো ছোট না, -7 নেগেটিভ এর সাথে সবচেয়ে ছোট নাকি, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে -7। আর সব থেকে বড় তো বুঝতেই পারতেছি কি আছে, এখানে 15 আছে। তাহলে এই যে ডাটাটা বের করতে গেলে তাহলে আমরা এই যে ফাংশন দেখেন, ফাংশন ফাইন্ড ম্যাক্স, এই ফাংশন লেখা তো শিখেন নাই আপনারা, এখনো শিখছেন, শিখেন নাই, তাহলে ফাংশন লেখা শিখতে হবে, ফাংশনের ভিতরে ডাটা দিয়ে কাজ করতে হবে। এরপর সঠিক এখানে যে আরো যে এক্সাম্পল গুলো আছে একটু দেখবেন। তো আমরা তাহলে অ্যারে নিয়ে কাজ করার জন্য অ্যারেতে আমরা এভাবে কমা দিয়ে দিয়ে ডাটা রাখতে পারি এবং লুপ ঘুরে দেখাতে পারি, এটা এতটুকু মনে রাখেন। ওকে, এরপরে শর্টিং টটিং এগুলো আস্তে আস্তে শিখবেন। তো আমরা চলে যাবো হচ্ছে ফাংশনে। হোয়াট ইজ ফাংশন, ফাংশন কি কাজ, ফাংশনের কাজটা কি, এখানে অনেক এক্সাম্পল আছে, আমি এই এক্সাম্পলে যাব না, আমি আমাদের মতো করে আমি দেখাবো। এই ফোল্ডারটা থাকে, আমি একটা বাইরে ফাংশন জেএস ফাংশন ডট এইচটিএমএল এই নামে একটা ফাইল নিলাম, এখানে বললাম জেএস ফাংশন। তো হোয়াট ইজ ফাংশন, হ্যাঁ আমি যদি এখানে বলি হোয়াট ইজ ফাংশন, তো ফাংশন জিনিসটা কি বলেন তো, হ্যাঁ তো জানি আমরা হোয়াট ইজ ফাংশন, ফাংশন কি জিনিস বলতে পারতেছেন না। A function is a group of statement, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেটমেন্ট, মানে কোন একটা কিছু লিখতে সেটা কিন্তু স্টেটমেন্ট বলতেছে। A function is a group of statement that perform a specific task and can be keep it maintained separately from a main program. Function are provide way to create reusable code. ভালো করে বুঝেন, function are provide a way of reusable code package which is more portable and easier debug. Here some advantage এখানে আলোচনা করছে কি কি সুবিধা। আচ্ছা, তাহলে এখানে বলতেছে রিইউজেবল কন্টেন্ট, তার মানে একটা কোড আমি লিখতেছি সেটাকে বারবার আমি ইউজ করতে পারবো, মানে একটা কাজ পার্টিকুলার একটা কাজ আপনাকে একটা ফাংশনের মাধ্যমে যদি আমি কাজ করাই সেটা কি রিপিটেডলি করে, যেমন লুপটা কি করলো আমার ডাটা একবারে সমস্ত পরে কি রিড করে দিয়ে দিল। ওকে, তো ফাংশনের কাজটা কি, আমার ফাংশন কিভাবে কল করতে হয়, ফাংশন কিভাবে ডিফাইনিং ফাংশন, কলিং ফাংশন, দুইটা কাজ, ফাংশন লিখতে হয় তো লেখাটাকে বলা হয় ডিফাইনিং আর ফাংশন ইউজ করাকে বলা হয় কলিং। সহজ কথা আসে, তাহলে ফাংশন বোঝানোর আগে একটা জিনিস বুঝি আমরা, ধরেন আপনাকে দুইটা নাম্বার যোগ করতে বললাম, স্কিপ ট্যাগ
আপনাকে দুইটা নাম্বার যোগ করতে বলছি আমি, ধরুন লেট নাম 1 ওকে 10 নাম 2। আচ্ছা এখন এটা যোগফল কত আসবে? যোগফল নরমালি যদি বলি লেট হচ্ছে কি টোটাল, কথার কথা বলো, টোটাল নামে কি নাম্বার 1, এই তো এটা আসবে না? টোটাল ইজ ইকুয়াল টু কত আসবে এখন? 30 আসবে, আসছে? তো এখন আমি বললাম যে ঠিক আছে তুমি তো 10 আর 20 করো, এখন 50 আর 20 করো, তাহলে আপনাকে কি করতে হবে? এই নাম্বার মুছে দিতে হবে, দেওয়ার পরে এখানে 50 দিলে তাহলে এখন 70 আসবে। তাই আমি বললাম যে না তুমি এখানে 20 আছে এখানে 30 দাও, তাহলে আমাকে কি করতে, প্রতিবার ভেরিয়েবলে মান চেঞ্জ করতে হচ্ছে না। তার মানে আমি যদি আরেকটা নাম্বার যোগ করতে দেই, ধর আরো দুইটা নাম্বার যোগ করতে দিলাম, তখন কি করে আবার দুইটা ভেরিয়েবল নেবেন না আপনি, নাম 3 4, তাই তো? তাহলে এই কাজটা একই কাজ আমাকে বারবার রিভিউ করতে হচ্ছে না। যদি এটা এমন হতো যে আমি একটা ফাংশন বানাবো, সেই ফাংশনের কাজই হচ্ছে যোগ করে দেওয়া, আমি যাই দিব যোগ করে দেব, তাহলে কিভাবে লিখবো? তাহলে এই কাজটাকে সলিউশন ফাংশনের মধ্যে মানে রিউজেবল কোড, এটাকে কেমনে আমরা ম্যানেজ করতে পারি? তাহলে এটাকে আমরা বন্ধ করে দিলাম, কমেন্ট আউট করলাম। এই জায়গায় আসেন ফাংশন, প্রথমে লিখতে হয় ফাংশন। এই যে আপনারা একটু আগে দেখলেন না, এই যে অ্যারে লিখলেন, শর্ট লিখলেন, এই যে লেন্থ লিখলেন, এইগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন ফাংশন। মানে একটু আগে যে ডকুমেন্ট ডট রাইট, এটাও কিন্তু ফাংশন, তা লিখতেছেন আর কি। তো আমরা এটা ইউজার ডিফাইন ফাংশন, মানে ইউজার ডিফাইন মানে প্রোগ্রামার কিভাবে ফাংশন ডিফাইন করবে। মানে এখানে ফাংশনের নাম লিখলাম ফাংশন, আমরা নরমালি ফাংশন লিখি হ্যালো বা ওয়েলকাম, ওয়েলকাম। এখানে ডকুমেন্ট অফ ওয়েলকাম টু, ধরেন হচ্ছে পিপল অ্যান্ড টেক, কথার কথা বললাম পিপল অ্যান্ড জাস্ট এই লাইনটা আসলো। তো এখন এই যে ফাংশন লিখলাম, ফাংশন, ফাংশনে কি দিতে হয়? একটা নাম দিতে হয়, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট পুরুষ, এই হচ্ছে ফাংশন লেখার নিয়ম। ফাংশন, ফাংশনের নাম যে কোনো নাম হতে পারে। এখন ফাংশনের নাম আপনি ইফ দিতে পারবেন না, কেন দিতে পারবেন না বলেন তো? ওই দিন বলছিলাম না ইফ নামে কোনো ফাংশন, এলস, ইফ এলস, এটা নিতে পারবো না। অথবা ব্রেক নাম নিতে পারবো, কেন পারবো না? এই ওয়ার্ডগুলো জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড, জাভাস্ক্রিপ্ট নিজে এর মধ্যে ইউজ করে। তার মানে ইফ এর আগে ইউজ করছেন না ইফ, এই নামে নিতে পারবেন না, তখন এই ইফ কথাটা জাভাস্ক্রিপ্ট নিজে ইউজ করে, এই জন্য এই নামে নেওয়া যাবে না। তো ফাংশন নাম হতে গেলেও হ্যাঁ মিনিংফুল হওয়ারও বাঞ্ছনীয়। তো আমি এখানে বললাম যে ওয়েলকাম বা একটা মেসেজ দিবা, কি দিবা? ওয়েলকাম। এখন এই যে লাইনটা লিখলাম, এটা লেখা থেকে কি কোনো আসছে? এই লাইনটা ওয়েলকাম টু পিপল অ্যান্ড টেক কোথায় আসছে? আসে নাই কেন? ফাংশন লিখলেই হবে না, এটাকে কল করতে হবে। মানে আমি ফাংশন লিখছি, কোথায় ব্যবহারই করিনি এখন, এটা তো ব্যবহার করতে গেলে সেই জিনিসটা বলছে যে ফাংশন ডিফাইনিং ফাংশন, এই যে আপনি এটা লেখা মানে কি ফাংশন ডিফাইন করছে। তো এটা ফাংশনের ভিতর, এইটার ভিতর যা দিবে সেই কোডটা কি এক্সিকিউট হবে। এটার ভিতর আমার অনেক লজিক থাকতে পারে। আপাতত এখানে একটা মেসেজ দিচ্ছে, শুধুমাত্র কি একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে, ওকে। এই যে ফাংশন, এটা হচ্ছে ডিফাইনিং, মানে আপনি ডিফাইন করছেন বাট এখনো কল করেন নাই। কল করতে হয় কিভাবে? কল করতে গেলে আপনি জাস্ট এখানে কি লিখবেন? ওয়েলকাম, জাস্ট এতটুকু লিখলেই এখন এটা লেখার মানে আমার এই লাইন থেকে এখন প্রিন্ট হবে। আমি যদি এখন যাই, আসছে ওয়েলকাম টু পিপল, তাহলে এটাকে বলা হয় কি ডিফাইনিং ফাংশন, কি ডিইএফআই ডিফাইনিং। এখানে ফাংশন কি বললাম? ডিফাইনিং কথা বললাম, ডিইএফআই আর ডিফাইনিং, ওকে। আর এটাকে কি বলতেছি আমরা? ফাংশন কলিং। এটা এতটুকু বুঝতে পারছি আমি। এখন এটা এখন বলতে পারতো স্যার তাহলে তো রিউজেবল কেমন হলো, আপনি তো একটাই মেসেজ দিলেন। আচ্ছা এখন পিপল এন্ড টেক না দিয়ে যদি অন্য কোম্পানির নাম দিই, তাহলে কি করতে হবে? তাহলে এই ফাংশনের ভিতরে এখন হচ্ছে প্যারামিটার নিতে হবে। প্যারামিটার সহজ কথায় বলি একটা ভেরিয়েবল, এখানে দিলাম হচ্ছে এম এস লেট, অথবা শুধু মেসেজ এমএসসি, এই কথাটা বললাম না। এখানে আপনি লেট কথা বললেও ভেরিয়েবল, না বললেও কিন্তু ভেরিয়েবল। এমএসজি মানে কি মেসেজ, শর্টকাটে কি বললাম? মেসেজ। আর এই জায়গাতে আমি ইকুয়ালেন্টের পরিবর্তে আমরা প্লাস মেসেজ কি বললাম? মেসেজ। এখন এইটা বলাতে দেখি এখানে কোনো কিছু আসছে, এটা কি আসছে? আনডিফাইন্ড। কারণ হচ্ছে এই যে মেসেজ কথাটা বলছে, আপনি যখন এটা ফাংশনতে কল করলেন, এটা তাহলে এটার ভিতরে তো কিছু একটা চাচ্ছে, একসেপ্ট করতে ছাড়া কিছু সে, আপনি পিএসপি হতে এখানে এরর খাইছেন, জাভাস্ক্রিপ্ট থেকে আনডিফাইন্ড বলতেছে নাই, আনডিফাইন্ড। তার মানে এই জায়গা থেকে আমি বললাম যে না ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে ডব্লিউএসটি, এটা বলে দিলাম। এখন যাই, আসছে ওয়েলকাম টু ডব্লিউএসটি।
তাহলে এইটাকে বলা হয় ফাংশন প্যারামিটার। আর এই যে এটার মধ্যে যে ডাটা দিচ্ছি বা ভ্যালু দিচ্ছি এটাকে বলা হয় কি আর্গুমেন্ট। ফাংশনের ভাষায় এটা মনে রাখতে হবে, প্রোগ্রামিং মানে আসলে ফাংশনই। এখন এই যে কাস্টম ফাংশন লিখলাম তার মানে ফাংশনের ভিতর যেটা লিখতেছি এটাকে বলা হয় কি প্যারামিটার। আর এটার এগেইনস্টে যে ভ্যালু দিলাম সেটাকে কি বলবো আর্গুমেন্ট। তাহলে এটাকে বলতেছি আর্গুমেন্ট, এটাকে কি বলতেছি প্যারামিটার। কারণ এই যে ডাইনামিক, এখন আমি এখানে ডব্লিউএসটি না দিয়ে আরেকটা দিলাম, পিপল এন্ড কভার দিলাম। দেখেন আমি কিন্তু ফাংশন একটাই লিখছি, হ্যাঁ WST2 কথার কথা। তাহলে এখন দেখেন দুইটা লাইন আসছে, এখানে বিআর ট্যাগ দেন তাহলে প্লাস বিআর আসছে দুইটা লাইন। এখন এই ফাংশনটা যদি আমি 50 বার কল করি 50 বারই মেসেজ দিবেন আমাকে, মানে ওয়েলকাম মেসেজটা। তাহলে ফাংশন কি রিইউজ হচ্ছে না? বুঝতে পারছি বিষয়টা কি, মানে এই ফাংশনটা রিইউজ হচ্ছে। তাহলে এই হচ্ছে কাজ। তাহলে এখন আমরা চলেন আমরা এই যে একটু আগে যোগ যে সামেশনের যে কাজটা করলাম, তাহলে একটা ফাংশন নাম দেই নাম্বার, এটা দিলাম। আমরা এখানে দুইটা নাম্বার কি করব যোগ করব টোটালটা। আচ্ছা রিটার্ন ফাংশন আমি পরে আসতেছি। এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট টোটাল কি বললাম এটা দিলাম। এই যে অ্যাড ফাংশন, তাহলে এই অ্যাড ফাংশনে কয়টা প্যারামিটার আছে? দুইটা। তাহলে এই ফাংশন যখন আমি কল করব এই যে নাম্বার পাঠালাম, দেখেন তো এখানে আপনার আসছে নাকি 30। এরপর আমি আবার পাঠালাম অ্যাড, এবার পাঠালাম 30 আর 40, এরপরে পাঠালাম, এভাবে যতবার ইচ্ছা নাম। এখন কি আমাকে কি ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে হবে কোথাও? সব আসছে এখানে বিআর দেন টোটালের পরে প্লাস একটা বিআর ট্যাগ দিলাম, হ্যাঁ তাহলে নিচে নিচে আসতেছে না টোটাল। তাহলে এখন বলতে পারেন আপনি যদি মনে করেন যে নাম 1, তাহলে এখানে আবার বলতে পারেন একটা স্ট্রিং যোগ করে দিই। স্ট্রিং এর ভিতরে বললাম, স্ট্রিং বলতে আমরা বলে দিই নাম 1 কে আবার ভেরিয়েবলের নাম না। এখন ভেরিয়েবলের এখানে নামের এখানে যে নাম্বার 1 এর নাম্বার 2 সাম ইজ কত সমান এইটা কথার কথা। এখন নাম্বার 1 নাম্বার 2 এখানে পাচ্ছে এই যে ডাটাটা, তো ডাইনামিক্যালি একটা ভেরিয়েবল তো পাচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে? তাহলে আপনাকে একটা কাজ করতে পারে, আপনার এই লেখার ভিতরে যখন আপনি এই যে লেখা কনকেট করতে হয়, খুব ঝামেলার কাজ। আপনি এটা লেখা শেষ করলেন, তারপরে প্লাস দিলেন নাম্বার 1, এই যে কাজগুলো করতেছেন না, তো এই কাজটা ES6 এ যখন করবেন টেমপ্লেট লিটারাল যদি করতে চাই খুব সহজে কাজ করতে, এত প্যারা না নিয়ে এটার ভিতরেই থাকবো। জাস্ট আমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেব, আর সামনে একটা ডলার সাইন দিলাম। এটাকেও আমি দিলাম হচ্ছে নাম 2। আচ্ছা এটা এইভাবে না, ডলার সাইন দিলে তো আসার কথা, না এইভাবে না, জানেন একটা ব্র্যাকেট থাকবে। এটাকে বলে টেমপ্লেট লিটারাল, মানে এই যে এই চিহ্ন টিল চিহ্ন, হ্যাঁ আগে তো কোটেশন দিয়েছে সিঙ্গেল কোট আর ডাবল কোট। এখন আপনাকে কোনো যোগ বিয়োগ করতে, মানে দুইটা লেখা যে যোগ করার যে প্রবলেমটা ছিল যোগ করতে হচ্ছে না। এটা ES6 এর একটা ফিচার, বুঝছেন? মানে আপনি স্ট্রিং লিখতে গেলে এখন নরমালি যেটা হচ্ছে, আমি যদি এই চিহ্ন না দিতাম, এই যে ডাইনামিক ভেরিয়েবল পাস করছে এখানে, যেমন নাম্বার 1 এর ভিতরে আসতেছে নাম্বার 1 নাম্বার 2। আপনি যদি নরমালি এইভাবে না করতেন, আপনার এই কাজটা দেখেন আপনার কত কঠিন হয়ে যায়। এই ES6 এ এই ফিচারটা আসছে, আপনি এইভাবে যদি না করতেন আপনাকে যে কাজটা করতে হবে এখন প্রত্যেকে স্ট্রিং যোগ করতে হবে। প্রথমে আপনি এইটুকু লিখলেন, দি নাম্বার সাম, এই যে লিখছেন না, এই একটা ওয়ে দেখেন, এটাও কাজ করতেছে। মানে আপনি এভাবে লিখতে পারেন। তো এইভাবে লেখাটা কি উপর কাটা সহজ না? একটু ভালো করে দেখেন আপনারা, আমি এটাকে কমেন্ট আউট করে আর এটাকে নিচে দিই। তো ES6 এটাকে কমেন্ট, মানে এটা করতে গেলে দেখেন এইটুকু একটা অংশ, তারপর কি করলেন যোগ করলেন, যোগ করে ডাইনামিক ভেরিয়েবলকে আপনার ভেরিয়েবলের নাম যেটা আসতেছে ওকে সেটাও তো এখানে যোগ করতেছে। আমি দেখালাম আর কি দুইটা নাম 1 নাম 2 আসলো, টোটাল নিলে টোটাল নাকি এখানে প্রিন্ট করলেন। এখানে দেখেন আবার স্ট্রিং যোগ করছেন, কত প্যারা, এখানে লেখা যোগ করো, আগে পরে বিআর দাও। এই জিনিসটাকে এই টেমপ্লেট লিটারালে এইভাবে কাজ করতে গেলে স্ট্রিং ইয়া করতে গেলে কত সহজে এই জিনিসটা লেখা যায়। জাস্ট দুইটা এই চিহ্ন স্কেপ চিহ্ন দেখেন এটার ভিতরে, এখন ডাইনামিক্যাল হয়ে গেল না? জাস্ট সেক্ষেত্রে আপনাকে ডলার সাইন আর একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে কার্লি ব্র্যাকেটের ভিতরে, তাহলে এখানে কোনো যোগ বিয়োগের কোনো ঝামেলাই নেই, আপনি একবারে হয়ে গেল। এটা ES6 এর একটা ফিচার। আপনারা জাভাস্ক্রিপ্টে ES6 এ যখন আপনি যাবেন, তো রিঅ্যাক্ট শিখতে গেলে ES6 এর কিছু মডিউল নিয়ে কাজ করতে হবে আপনাকে। জাভাস্ক্রিপ্ট ES6 এদের এখানে আছে কিনা, W3 স্কুলে আছে খুব সুন্দরভাবে, এখানে নাই। W3 স্কুলে গেলে ES6 ফিচার যেটা আর কি, হ্যাঁ এখানে হয়তো ওইভাবে আলাদা নাই, এই যে এখানে আছে ES ফিচার, সরি। তো যে বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট ES6 মানে যে 2015 ভার্সন যেটা রিলিজ হয়েছে সেইটার ভিতরে এই ফিচার, যেমন হচ্ছে লেট কনস্ট্যান্ট আসছিল, হ্যাঁ
পরে হচ্ছে যে কনস্ট্যান্টের ব্যবহার দেখলাম, লুপে যেখানে লুপের আরো কিছু ব্যবহার আছে, টেমপ্লেট লিটারালস, এটাকে বলা হয় টেমপ্লেট লিটারালস। এই চিহ্নের ভিতরে আপনি এইভাবে লিখতে পারেন। এই যে আপনি এইভাবে লিখলে এর ভিতর ডাইনামিক ভেরিয়েবল, এই যে ডলার সাইনটা যেটা আমি একটু দেখলাম না এখন, এটাকেই বলা হয় টেমপ্লেট লিটারালস। এইভাবে লেখাটা কি ইউজারের জন্য অনেক সহজ হয়ে গেছে। আগে যেটা একই লাইন দেখেন, এখানে করতে গেলে কনকেট যোগ 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 করে 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 লেখা যোগ করতে হতো, আর এখানে কিচ্ছু না, একই স্ট্রিং এর ভিতরে শুধু ডাইনামিক যেটা হলো সেটা কার্লি ডলার সাইন দেবো, সামনে একটা কার্লি ব্রেকেট দেবো, তাহলে আবার সেটা কি হয়, সেই পার্টটা ডাইনামিক হয়ে গেল। বুঝা গেছে বিষয়টা? তাহলে এই যে অ্যাড ফাংশন, এখন আমি যতবার ফাংশন কল করব, আবার যদি কল করি, তাহলে আবার এই অ্যাড ফাংশনের কাজটা কি হয়ে গেল, অ্যাড বা তো সামই বললাম না, সাম, অ্যাড এর পরিবর্তে রেখে বললাম কি সাম। এই ফাংশনটা এখন কি কাজ করবে, যতবারই ডাটা দেবো সে কি করবে, যোগ করে দেবে, যতবারই ডাটা দেবো। এবার দেখো না, 50 37 110 হয়ে গেল, মানে এটা দেখালাম যে 50 আর 6 যোগ করলে কত হয়, তাই না? তো সাম অফ 50 and 60 হচ্ছে 110। তাহলে এই ফাংশনের ব্যবহার এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় প্যারামিটার, এটাকে কি বলা হয় আর্গুমেন্ট। ধরেন এই জায়গায় লাস্টের ফাংশনের ডাটা আমি দিলাম না, এখন কি হবে, নট এন, এন মানে কি নট এ নাম্বার। কেন যোগ করতে পারেন না, কারণ আপনি এখানে একসেপ্ট করতেছেন কয়টা, মানে আপনার এই ফাংশনের রিকোয়ারমেন্ট কয়টা প্যারামিটার, মানে প্যারামিটার হচ্ছে দুইটা। আপনি একজনের জন্য ডাটা দিচ্ছেন, আরেকজনের দিলেন না, ধরেন আপনি দুইজনে খাইতে দিচ্ছেন, একজনের প্লেট দিচ্ছেন, আরেকজন দেন নাই, তাহলে কি হবে, এখন দুইজনকে আবার দেখাইতে বলছেন যে না, হ্যাঁ। তো এই জায়গায় তাহলে কি করতে, ডাটা না দিলে শুধু যোগ করতে পারে নাই, যে এখানে কি আসছে এখানে। এখন ফাংশনে এখানে ধরেন আপনি এখানে পরের নাম্বার দিলাম, বাট আমি এটা দিলাম স্ট্রিং, এটা কি স্ট্রিং, এখন কি আসবে, নাম্বারের সাথে কি স্ট্রিং হয়, ওই স্ট্রিং পুরোটাই তখন কি হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল না, স্ট্রিং হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে যে এটা নাম্বার যদি স্ট্রিং হয় এটা, আর ধর আমি এখানে দিলামই না, তাহলে কি আসতেছে আনডিফাইন্ড। তাহলে ফাংশনের আরেকটা অপশন আছে যে ঠিক আছে তোমার যদি নাম্বার নাই থাকে তাহলে আপাতত তুমি হাতে 10 তোমাকে দিয়ে রাখলাম। এই যে নাম্বার 2 এর মানে নাম 2 যে নাম্বার যে ভ্যারিয়েবল নিলাম, এটাকে প্যারামিটার বলতেছি, সহজ কথা আসলে ভ্যারিয়েবল এটা নাকি, সে তো ভ্যালু রিসিভ করতেছে না, ফাংশন যখন কল হচ্ছে ওই নামে কি একটা ভ্যালু তো রিসিভ করতেছে, এই জন্য তাহলে এই প্যারামিটারের এই যে 10 দিয়ে রাখলাম, এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট। নিচের থেকে যেটা দেয় সেটা আর্গুমেন্ট বলে, তার মানে এখানে ইনিশিয়ালি তার জন্য যে মানটা দিয়ে রাখলাম এটাকে কি বলতেছে, ডিফল্ট আর্গুমেন্ট। এখন যখন কল হয়েছে দেখেন 50 সাথে 10 যোগ কি হয়ে গেল 60, তার মানে এই 10 কিন্তু আমি এখানে পাঠাই নাই, পাঠিয়েছি, তার মানে সে ইনিশিয়ালি যেটা আছে সেটা, এইটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট। কোনো কারণে যদি ভ্যালু, এখন আমি ডাটা না দিলে আমার ফাংশনটা কাজ করবে না, আনডিফাইন্ড আসবে, তখন কি করবো, ওই ভ্যালু নিয়ে আপাতত না হয় 0 রাখতে পারি, আমি কি রাখতে পারি 0, তাহলে অন্তত আমার যা দিচ্ছে সেটাই আসবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে ফাংশনের প্যারামিটার বুঝলেন, প্যারামিটার আর্গুমেন্ট পাস করা বুঝলেন, এবং কি ডিফল্ট আর্গুমেন্টটাও বুঝলেন। আচ্ছা, আরেকটা ফাংশন ওয়ে হয়, সেটা হচ্ছে ফাংশন রিটার্ন স্টেটমেন্ট। হ্যাঁ, এইটা আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, ফাংশন রিটার্ন স্টেটমেন্ট। তো রিটার্ন স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কারণ আমরা একটা ফাংশন নিলাম, ফাংশন নাম মাল্টিপ্লাই, কথার কথা এমএল মাল্টিপ্লাই। ওকে, তো আমি দুইটা নাম্বার দিব, সে কি করবে, নাম্বার দুটো গুণ করবে, প্রতিবার কি করবে, গুণ করে আমাকে এই জায়গা প্রিন্ট না করে এটাকে ফলাই দিলাম, রিটার্ন করবে। কি বললাম, আমি সরাসরি রিটার্ন, এখানে ভেরিয়েবল দরকার নেই, রিটার্ন। আচ্ছা, এখন কি হবে, এই ফাংশন কোন আউটপুট আসবে, নিচে আসছে, দেখছেন কোনো কিছু আসছে, আমি তো ফাংশন কলও করছি না, কলও তো করছি। তাহলে এই ফাংশনটা কি করছে, এখানে ডাটা দিলেন, নাম্বার 1 নাম্বার 2 দিলেন, ভালো কথা, নাম্বার বাই ডিফল্ট ভ্যালু 1 দিয়ে রাখছেন এখান থেকে। এখন এটাকে এখানে ডকুমেন্ট ডট রাইট করতে হবে, ডকুমেন্ট ডট রাইট, এই ফাংশনটা এইটা আপনি এখানে কি হলো, একটা বিএফ দিলাম, আসছে 10 এবং 20 গুণ করলে কত হয়, 200 হয় না, গুণ করলে মাল্টিপ্লাই করলে 200 হয়ে গেল। আমি এখান থেকে পাঠালাম হচ্ছে 5 20 কত 100, আসছে। তার মানে এই মানে এটাকে বলা হয় রিটার্ন স্টেটমেন্ট, মানে ফাংশন এক জায়গায় লেখা আছে, মানে একটা জিনিস বানায় রাখছেন, আপনি টাকা দিলে সে কাজ করে আপনাকে দিয়ে দিবে, মানে সে রেডি করে আছে, আপনি শুধু দিবেন, আপনার কাছে ব্যাক দিবে, আপনি যাকে যেখানটা কল করতেছেন তার কাছে কি করতেছিল, আগেরটা কি হচ্ছিল, ডাটা দিলে ওইটার ভিতরে প্রিন্ট করতেছিল, কি হচ্ছে ফাংশনটা ওই জায়গাতে প্রিন্ট হচ্ছিল। আর এখন এই ফাংশনে কি করতেছে, এই ফাংশনটা অন্য একটা ফাইলেও থাকতে পারে আবার, বাট আমি ফাংশনটা কল করব, এখানে আমি ডাটা দিলাম, সে ওখান থেকে প্রসেস করে কি আমার কাছে যেখানে কল করব সেখানে
ব্যাক পাঠাবে, এটাই হচ্ছে রিটার্ন ফাংশনের কাজ। তাহলে মানে প্রসেসিং করে এখানে কি করতেছে, ডাটাটাকে রিটার্ন করতেছে। তাহলে এই ফাংশনের এই কয়টা জিনিস মনে রাখলে হবে যে ডিফল্ট আর্গুমেন্ট, আর্গুমেন্ট হলে প্যারামিটার পাস করতে হয়, যদি ডিফল্ট মান দিয়ে রাখে তাহলে তার কোনো সমস্যা এটা আসবে না। আর এটাকে বলতেছি রিটার্ন স্টেটমেন্ট। তাহলে ফাংশন কলিং এবং হচ্ছে ফাংশন কি রিটার্ন, এই দুটো জিনিস আমাকে বুঝতে হবে। এতটুকু বুঝলে তাহলে আমি ফাংশন নিয়ে কাজ করতে পারবো। তাহলে আপনি আপনাদের কয়েকটা ফাংশন অ্যারে লিখতে দিয়ে এবং ফাংশন লিখতে দিয়ে সেই কাজগুলো এখন প্র্যাকটিক্যালি করেন। আজকে যতটুকু আছে এতটুকুই থাক। আর আরেকটু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ইভেন্টটা দেখাই দিলে হয়ে যেত। অবজেক্ট তো অলরেডি আমরা দেখাইছি নাকি, অবজেক্ট দেখাইছি না? অবজেক্ট যে বাবা যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এই যে কি এবং ভ্যালু, প্রপার্টি এবং ভ্যালু থাকে এবং অবজেক্টের মধ্যে কি মেথডও থাকে, এটা কথাগুলো আলোচনা করছি। বাট একটা জিনিস বাদ করে গেছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। হোয়াট ইজ অ্যান ইভেন্ট? ইভেন্ট আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। ইভেন্টের কাজটা হচ্ছে, তো an event is something that happens when user interact the web page, such when he click link, password, enter the text into input box, text area, made selection, select box, বহুত কাহিনী কইছে, এত কাহিনী বোঝার দরকার নাই। মডার্ন জাভাস্ক্রিপ্ট, মডার্ন আমরা যে ওয়েবসাইটগুলো এখন দেখি, আমাদের ওয়েবসাইটে অনেক ইন্টারঅ্যাকশন থাকে। 95 যখন একটা ওয়েবসাইট হইতো তখন দেখ শুধু এইচটিএমএল ছাড়া কিছু ছিল না, মানে জাস্ট কন্টেন্ট দেখা যেত। এখন আমাদের ওয়েবসাইটে অনেক কিছু হয়, আর অনেক সাইট দেখবেন অ্যানিমেশন হচ্ছে, স্লাইড শো হচ্ছে না, যে স্লাইডার ইউজ করলেন না, বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইড শো হচ্ছে। তারপর কোন একটা বাটনে ক্লিক করলে একটা অ্যালার্ট আসতেছে, বা ওই যে তারপরে পপ আপ হচ্ছে, বিভিন্ন ধরনের, অথবা স্ক্রলিং হচ্ছে। এই যে ইন্টারেক্টিভ না, এইগুলো কাজ করতে গেলে এইগুলো এক একটা ইভেন্ট বলতেছি, মানে কোন একটা কিছুতে ক্লিক করলে কোনো কিছু একটা ঘটনা ঘটবে, সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট। তো যেমন এখানে সিম্পল, আমার মানে এখানে একটা বাটন আছে, তাহলে একটা আলাদা ফাইল নেই, js আন্ডারস্কোর ev event ডট html। তো ইভেন্ট কথাটা আসলে কি, তাহলে এখানে বললাম js ইভেন্ট বা ইভেন্ট। ইভেন্ট ঘটনাটা আসলে কিভাবে কাজ করে, ধরেন এখানে একটা বাটন নিলাম, এই যে একটা বাটন, বাটনের ভিতরে দেখেন একটা অ্যালার্ট, অন ক্লিক অ্যালার্ট। তার মানে আমি ক্লিক নিতে যখন ক্লিক করব সাথে সাথে আমার অ্যালার্ট, আমি ক্লিক করলাম কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তার মানে এই যে ক্লিক, অন ক্লিক, যখন আমি এটাতে ক্লিক করব তখন এটার ভিতর কি হবে, একটা ফাংশন কল হবে। কি হবে, একটা ফাংশন কল হবে। তার মানে এইটাতে ক্লিক করলে এই ফাংশনটা রান করতে। নরমালি তো অ্যালার্ট আমরা এভাবে লিখতাম না, জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট, এটা তো লিখতাম নাকি, অ্যালার্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা তো রান হলে আসবে, আমার ওয়েবসাইট রান হলে কি আসবে না, মানে অটোমেটিক। আর ওইটা কি হচ্ছে, ক্লিক করলে রান হচ্ছে, কি হচ্ছে, ক্লিক করলে রান হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটাকে অন ক্লিক, মানে যখন এটার উপর কি অন, যখন ক্লিক করব, এরকম আরো ইভেন্ট আছে, অন ক্লিক, অন মাউস ডাবল ক্লিক, অন মাউস ওভার, অন মাউস ইন্টার, মানে আমি এর উপর মাউস নিতে পারি, মাউস সরাই নিতে পারি, আমি ডাবল ক্লিক করতে পারি। এই যে ক্লিক ইভেন্ট গুলো যখন যেটার সাথে আছে ক্লিক ইভেন্ট, মানে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টে এরকম কিছু ইভেন্ট আছে। সেই ইভেন্ট মানে মাউস ইভেন্ট, মানে মাউস মানে আমাদের মাউস দিয়ে কাজ করা যায়, মাউস দিয়ে কি করা যায়, মাউস মুভ করা যায়, ক্লিক করা যায়। সেই এর হচ্ছে মাউস ইভেন্টের মধ্যে দেখেন আছে ক্লিক ফাংশন, অন ক্লিক আছে, তারপরে হচ্ছে অন মাউস ওভার, অন মাউস ওভার, এই যে এখানে এই ক্লিকের পরিবর্তে যদি এখানে অন মাউস, অন মাউস শব্দ মাউস ওভার, দেখেন এখানে মাউস ওভার, ডাউন, ইন্টার, লিভ, মুভ, আউট, ওভার, আপ। তারপর আছে অন মাউস হুইল, মাঝখানে চাকা ধরার জন্য। তাহলে অন মাউস ইন্টার মানে হচ্ছে এখন এখানে ক্লিক ক্লিক কিছু করতে হবে না, শুধু মাউস এখানে নিলে এখন কাজ করবে। আচ্ছা, আমার ডিফল্ট অ্যালার্টটা যেটা নিচে আছে এটা বন্ধ করলাম, এটা তো নরমালি অটোমেটিক কল হচ্ছে। এখন এই জায়গাতে ক্লিক ক্লিক দরকার নাই, যখনই মাউস নিব দেখছেন, আমি যদি ক্লিক করি শুধু মাউস এখানে নিয়ে গেছে আর অ্যালার্ট কল হয়েছে। তারপরে এটাকে বলে কি অন মাউস ইন্টার, মানে যখন প্রবেশ করলাম। তারপর আছে কি অন মাউস ওভার, অন মাউস লিভ, তার মানে কি হবে, নিয়ে গেলে আসবে না, যখন সরাই আসবো। দেখেন আমি এটাকে রিফ্রেশ দেই, আবার দেই, আসছে, আসে নাই, এই সরলাম, অন মাউস লিভ, ওখান থেকে সরে আসছে। তাহলে এইগুলো হচ্ছে এক একটা কি ইভেন্ট। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই যে এটা তো বিল্ট ইন ফাংশন, তো আমরা একটা কাজ করতে পারি, একটা বাটনে ক্লিক করলে আমরা ওই যে একটু আগে ফাংশন শিখলেন না, একটু আগে তো ফাংশন শিখলেন, তাহলে এখানে অন ক্লিক লেখেন, অন ক্লিক, অন ক্লিক,
ক্লিক করলে সাম নামে একটা ফাংশন যোগ হবে, বা শো মেসেজ, তাহলে এখানে আমরা সামই দিলাম। একটু আগে শিখলেন না সাম, তো ফাংশন মানে কি ফার্স্ট ব্র্যাকেট না, তো এটার ভিতরে ধরেন আপনার প্যারামিটারও থাকতে পারে, 5 আর একটা দিলাম 10, তাহলে কত আসবে, দুইটা যোগ করলে কত আসবে 15 বা 9 দিলাম। এখন এখানে কি লিখতে হবে, যখন এটাতে ক্লিক করবেন তখন সাম নামে কি হবে ফাংশন এখানে দিলেন, এরপর এটা আমি ডকুমেন্টে রাইট দিলাম, অথবা অ্যালার্ট যেটা ইউজ করতে চান, মানে অ্যালার্ট দিলাম, অ্যালার্টের ভিতরে নাম্বার দুটো যোগ করলাম, মানে কাস্টম ফাংশন। এখানে আমরা কি করলাম বলেন তো, এই বাটনে ক্লিক করলে আমার এই সাম ফাংশন কি এটাকে কল করতেছি, তার মানে এখানে বাটন কল করলে এটা রান হবে, এটা তো লিখলেন, নাম্বার দুইটা দিলেন, ক্লিক করলে দেখেন আপনার এখানে আউটপুট আসবে। তাহলে আমি এটাকে রিফ্রেশ দেই, ওকে ক্লিক করলাম, আসছে যোগ হয়েছে। আমি যখন অ্যালার্ট দিলে ক্লিক করছি তখন আমার পাবে, তার মানে আমি কি কাস্টম ফাংশন বানাতে পারি অন ক্লিকে। এই ফাংশনটা কি কাস্টম না, তো এটা তো নরমালি কোথায় ছিল আগে, এখানে ছিল। এখন আমি কি দিলাম, ক্লিকে দিলাম, ইভেন্টে দিলাম, যে ক্লিক করলে এটা কাজ করবে। এই হচ্ছে ইভেন্টের কাজ। তো এরকম ছোট ছোট ইভেন্টের যে এক্সাম্পল গুলো আছে, যেমন এই এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে হবে, যেমন অন মাউস ওভার, অন মাউস লিড। এরপরে কিবোর্ডের ইভেন্ট আছে, আমরা অনেক টাইমে কিবোর্ড টাইপ করি না, আপনি বিভিন্ন জায়গায় গুগল সার্চ করেন না, টাইপ করার সাথে সাথে সার্চ, অটো সার্চ যেটাকে বলা হয়, এটাকে দেখেন অন কি আপ আছে, অন কি ডাউন আছে। ওই যে ফরম থেকে যখন আমরা সার্চিং করি, ড্রপ ডাউন থেকে সার্চ করি না অনেক টাইমে, ড্রপ ডাউন ভ্যালু, সেটার জন্য দেখেন কি আপ ইভেন্ট আছে, অন কি আপ ইভেন্ট, অন কি প্রেস। ফরমের আবার কিছু ইভেন্ট আছে, ফোকাস ইভেন্ট, তারপরে ব্লার ইভেন্ট, চেঞ্জ ফাংশন, অন চেঞ্জ, এই যে এই জিনিসটা টাইপ করে ফরমের ভিতরে থাকে না এরকম, এই যে দেখেন এখানে ক্লিক করলাম আসছে, এই যে মেল। তো ফর্ম নিয়ে কাজ করতে গেলে এই আমাদের লাগবে না, অনেক টাইমে আমরা এটার উপর বেস করে এরকম ডাটা লোড করাবো, সে কি কোনটা সিলেক্ট করছে বা কোনটা ভ্যালু দিল, তখন দেখেন এখানে যখন চেঞ্জ করতেছে এখানে কি আছে অন চেঞ্জ অ্যালার্ট, যখনই চেঞ্জ করো তখন কি তখন অ্যালার্টটা রান হচ্ছে। এই হচ্ছে অন চেঞ্জ। এই ইভেন্ট গুলো ফরম ইভেন্ট, মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, তার কারণে ইভেন্ট আছে, ইভেন্ট গুলো নিয়ে আপনাকে জানতে হবে। আরেকটা আছে অন লোড। অন লোড মানে ওয়েব পেজটা যখন লোড নিবে, ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথে দেখেন এখানে উইন্ডোটা অ্যালার্ট, মানে অন লোড মানে ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে একটা অ্যানিমেশন বা একটা লেখা শুরু হবে। এই 4-5টা ইভেন্ট আপনাকে জানতে হবে। ইভেন্ট না জানলে অনেক কাজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইভেন্ট আপনাকে জানতেই হবে। তো মোটামুটি এই ছিল কাজ। তো আপনারা কয়েকটা ফাংশন আমি লিখতে দিই, ফাংশন লেখেন, অ্যারে বানান, প্র্যাকটিস করেন, আমি নষ্ট করে। আজকে এতটুকুই থাক।